নেতাই কেবল নির্দেশ দেয় না, কর্মীরাও নেতা নির্মাণ করে, তৈরি করে। শেখ মুজিবুর রহমান একা একা হতে পারেননি। সিরাজ ভাই যদি না থাকতেন তাহলে শেখ মুজিবুর রহমান হতে পারতেন বলে আমার সন্দেহ আছে। আমি এটা স্পষ্টই বলি, কারণ সিরাজ ভাইয়ের যে অসাধারণ যোগ্যতা ছিল, সবসময় লোকচক্ষুর আড়ালে থাকতে পছন্দ করতেন, এবং যতবার তাকে বলা হয়েছে সবার সামনে আসতে, উনি একবারও আসেননি। মেজর জলিলকে তো ধরেন আমরা মাঠ থেকে, লড়াইয়ের ময়দান থেকে তুলে এনে জাসদের সভাপতি করেছি, আর একদিনের মধ্যে মেজর জলিলের জনপ্রিয়তা আকাশের মতো জায়গায় উঠে গেছে। সিরাজ ভাই কোনোদিনও ওইটা করেন। একজন মানুষকে চিহ্নিত করার, ইতিহাসের সামনে মূল্যায়ন করে হাজির করবার সর্বোত্তম পন্থা কি? ধরেন বাংলাদেশ নয়, ভারত উপমহাদেশের তথা বিশ্ব সাম্যবাদী আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ নেতা ছিলেন এম.এন. রয়, মানবেন্দ্র রয়। অনেকে বলেন তত্ত্বে, জ্ঞানে এবং বাস্তবিক আন্দোলনে উনি লেনিনের সমকক্ষ ছিলেন। সেই এম.এন. রয় মারা গেছেন একজন মানবতাবাদী নেতা হিসেবে। যখন মারা যান তখন তার সাথে কোনো মানুষ ছিল না। রুশ বিপ্লবের নেতা ছিলেন কে? লেনিন। কিন্তু রুশ সমাজকে যদি বুঝতে চান, লেনিন নিজে বলেছেন প্লেখনভ ইজ দি মিরর অফ রাশিয়ান রেভলিউশন। যেদিন অক্টোবর বিপ্লব হয়েছে, রেড আর্মি ক্ষমতা দখল করেছে, বাড়িতে বাড়িতে সার্চ করা হচ্ছে কে কোথায় আছে, কোনো দুষ্কৃতিকারী আছে কিনা, জারের দালালরা আছে কিনা। একটা বাড়িতে ঢুকে দেখে একটা ঘরের মধ্যে একা একটা খাটের উপরে এক অতিশয় বৃদ্ধ শুয়ে আছে। তারা ঢুকেছে, এই বুড়ো দেখেছো এখানে কোনো জারের লোক ঢুকেছে, কোনো দালাল ঢুকেছে? তিনি তাকিয়ে বললেন, তোমরা কে বাবারা? ওরা বললো, আমরা বলশেভিক, আমরা বিপ্লব করেছি, আমরা জার সরকারকে উৎখাত করেছি, এই দেশে লেনিনের নেতৃত্বে বিপ্লব হয়েছে। পিট পিট করে তাকিয়ে তাদের দিকে তাকিয়ে বললেন, তাই বলে আবার বুড়ি দিয়ে শুয়ে পড়লেন। দিস ম্যান ওয়াজ প্লেখনভ। দ্য লাস্ট লাইফ, মানে জীবনের শেষ সময় তিনি যেরকম করেন সেটা দিয়েই তিনি চিত্রিত হন। শেখ মুজিবুর রহমান শুরু থেকে শেষ পর্যন্ত কি করেছেন সেই আলোচনা লম্বা হবে। ওটা করেছিল চীনের পার্টি। মাও সেতুংয়ের জীবনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করবার পরে চীন এত বড় দেশ, তার এত বড় পার্টি মূল্যায়ন করে বলেছিল মাও সেতুং 70% বিপ্লবী ছিলেন আর 30% তার প্রতি বিপ্লবী তৎপরতার মধ্যে গেছে। কেন? নিজের স্ত্রীকে, তার স্ত্রী চার কুচক্রে গঠন করেছিল, চাইনিজ রেভলিউশনকে ধ্বংস করবার চেষ্টা করছিল, পুরো কৃতিত্ব তিনি পাননি। শেখ মুজিবের লাস্ট লাইফ কি? উনি একজন বাকশাল নেতা ছিলেন, তাই তো? শেখ মুজিবের ফার্স্ট লাইফ কি? শেখ মুজিবের মাঝের লাইফ কি? এই যে বললেন স্বাধীনতার ঘোষণা তিনি দিয়েছিলেন, শেখ মুজিব কবে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন? এই বিতর্ক তো চলছে এখন। আমি শেখ মুজিবের সমালোচনা করবার জন্য বলছি না, আমি শুধু বলছি যখন সিরাজ ভাইকে আমরা শ্রদ্ধা জানাতে চাই তখন তাকে শেখ মুজিবের ডিসাইপল যদি বানিয়ে দেন তাহলে ইতিহাসে তার জায়গা খুব বেশি দিন থাকবে আমি সেরকম মনে করি না। আপনাদের বলতে হবে, আমার তো মনে আছে। এই যে বললেন না, আমাকে ওখানে বসে বসে ফখরুল ভাই বলছেন আপনারা সিরাজ ভাইয়ের প্রতি যথাযথ বিচার করেননি, তাকে আরও বেশি করে জনগণের সামনে হাজির করা দরকার ছিল। এখানে যতজন বসে আছে সিরাজ ভাইকে জনগণের সামনে, এমনকি কর্মীদের সামনে বক্তৃতা করতে কেউ শুনেছেন? কেন? কোনো জনসভায় বক্তৃতা করতে শুনেছেন? শোনেননি। আমি গত বছর, মানে উনি তখন জীবিত আছেন, তার জন্ম দিবস পালন করবার জন্য তার যে ভাস্তি, নাম বললে আবার তোমরা রাগটা করো নাকি কে জানে, ব্যারিস্টার ফারা খান জন্ম দিবসে আয়োজন করেছেন, আমাকে দাওয়াত করলেন। আমি বললাম জন্মদিন যার তিনি তো দাওয়াত করছেন না, তুমি তার ভাস্তি দাওয়াত করছো, উনি কি থাকবেন? ফারা বললো হ্যাঁ উনি থাকবেন, কথা দিয়েছেন। গেলাম অনুষ্ঠানে, গিয়ে দেখি উনি নাই। ফারা ব্যাপার কি? না ভাই উনি তো আসবেন না। মহিউদ্দিন আহমেদ খুব লেখে, জানেন তো, জাসদ করতো, আমাদের সাথেই বিশ্ববিদ্যালয়ে ছিল, খুব বড় মুক্তিযোদ্ধা ছিল,
বেশ ভালো ধরনের সংগঠক ছিল, নেতা ছিল এবং খুবই চমৎকার লিখত। তিনি রায়হান ফেরদৌসী মধুর নামও জানেন। আমাদের ৭২-এর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের রিপোর্ট যিনি লিখেছিলেন, সিরাজ ভাইয়ের ডাইরেকশন ছিল। রায়হান ফেরদৌসী মধু ছাত্রলীগের সাহিত্য সম্পাদক ছিলেন, পরে সম্ভবত তাকে জাসদেরও সাহিত্য সম্পাদক বানানো হয়েছিল, আমার মনে নেই। তারা কয়েকবার চেষ্টা করেছেন সিরাজ ভাইকে দিয়ে একটা সভা করতে, যেখানে তিনি বক্তব্য দেবেন, আসেননি। আমি সিরাজ ভাইকে বক্তৃতা করতে দেখেছি। এই ৩২ বঙ্গবন্ধু এভিনিউ মানে জিপিওর সামনে যে দোতলায় অফিস ছিল জাসদের, বিরাট অফিস, গেছেন কেউ আপনারা নাকি? সপ্তাহ পরে এইখানে তিনি ডক্টর আখলাককে সাথে নিয়ে একটা রাজনৈতিক ক্লাস করতেন প্রত্যেক দিন। সকাল ৮টার মধ্যে আমাদের ঢুকতে হতো, ২ থেকে ২.৫ ঘন্টার ক্লাস হতো। আমরা অত অ্যাটেন্টিভ ছিলাম না, কারণ তত্ত্ব ভাল লাগে না। তো যতই বলেন থিওরি ইজ গ্রে, এভারগ্রিন ইজ দ্য ট্রি অফ লাইফ। যতই জীবন সম্পর্কে আলোচনা করবেন ততই প্রাণবন্ত মনে হবে। তত্ত্বের মধ্যে ঢুকলেই সেটা নিরস লাগে। সিরাজ ভাই দেখে বিরক্ত হয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, এই যে আমি দাঁড়াচ্ছি, চেনো তো আমাকে? আমাকে জীবনে কোনোদিন কোনো কর্মী সভায় কোনো জায়গায় বক্তৃতা করতে দেখেছ? যখন ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম তখন করেছি, তারপরে কোনোদিনও আমি মাইকের সামনে দাঁড়াইনি। আজ দাঁড়াচ্ছি কেন? মার্ক্সবাদ তোমাকে বুঝতে হবে, বিপ্লবটা কি বুঝতে হবে, সমাজ পরিবর্তন কি সেটা বুঝতে হবে। সিরাজ ভাই মার্ক্সবাদের একজন অনুরাগী কর্মী ছিলেন। এই যে লিখেছেন, বিশেষ করে একটা জিনিস আমি ঠিক ভালো করে বুঝিনি। 3টা দায়িত্বের কথা বলেছেন, তার মধ্যে একটা বললেন জাতিত্ব এবং জাতীয়তা বোধকে নিছক ভাষা, ধর্ম, সংস্কৃতির মধ্যে আবদ্ধ না রেখে পেশাভিত্তিক জাতিত্বে উন্নীত করা। এটা সুরেশ ভাই বলেছেন। পেশাভিত্তিক জাতিত্ব মানে কি আমি বুঝি নাই, নিশ্চয়ই আপনাদের নেতারা আপনাদের কাছে সেটা ব্যাখ্যা করবেন। যিনি আন্তর্জাতিকতাবাদী মার্ক্সবাদের ভিত্তিতে লড়াই করলেন সারা জীবন, অন্তত আমি দেখলাম, তিনি শেষে পেশাভিত্তিক জাতিত্ব, জাতীয়তাবাদ গড়ে তোলবার কথা বলছেন, মানে একটা জাতীয়তাবাদী লড়াই করবার কথা বলছেন। আবারও বলি, কাউকে যদি নির্মাণ করতে চান খেয়াল করতে হবে, আমরা তো নেতা নির্মাণ করি। যে রব ভাই তো বোধহয় বললেন, না কে বললেন, নেতাই কেবল, আম্বে ভাই বললেন, নেতাই কেবল নির্দেশ দেয় না, কর্মীরাও নেতা নির্মাণ করে, তৈরি করে। শেখ মুজিবুর রহমান একা একা হতে পারেননি। সিরাজ ভাই যদি না থাকতেন তাহলে শেখ মুজিবুর রহমান হতে পারতেন বলে আমার সন্দেহ আছে। আমি এটা স্পষ্টই বলি, কারণ সিরাজ ভাইয়ের যে অসাধারণ যোগ্যতা ছিল, মানে আমার কাছে খুবই অবাক লাগে। এইরকম একটা মানুষ পাদ প্রদীপের আলোক থেকে দূরে থাকতেন, সবসময় লোকচক্ষুর আড়ালে থাকতে পছন্দ করতেন, এবং যতবার তাকে বলা হয়েছে সবার সামনে আসতে, উনি একবারও আসেননি। মেজর জলিলকে তো ধরেন আমরা মাঠ থেকে, লড়াইয়ের ময়দান থেকে তুলে নিয়ে জাসদের সভাপতি করেছি, আর একদিনের মধ্যে মেজর জলিলের জনপ্রিয়তা আকাশের মতো জায়গায় উঠে গেছে। সিরাজ ভাই কোনোদিনও ওইটা করেন। গাড়িতে চড়েন, একটা ল্যাম্ব্রেটা চালাতেন, সেই ল্যাম্ব্রেট আবার চলতো একেবারে মাটির সাথে শুয়ে যায় মনে হয়। মানে এতই স্ট্যান্ডিং করে গাড়ি চালাতেন, এত স্পিডে গাড়ি চালাতেন। উনি শুধু একটা কথা বলে, সময় বেশি রেখেছি, একটা কথা বলে শেষ করবো। অনেকগুলো কথাই তো আছে, অনেক বছর ইতিহাস, সেই কারণে বলি। আমি সিরাজ ভাইকে রহস্য পুরুষ তো মনে করি না, কিন্তু সিরাজ ভাইকে আমি খুব ভালো বুঝতাম তা কিন্তু না। আমি ধরেন ওনার সাথে যদি কথা বলতাম 1 ঘন্টা, বেরিয়ে এসে তারপর ভাবতাম উনি কী বললেন, মাথার মধ্যে নিতে পারতাম না। উনি অনেকগুলো কথা বলতেন একসাথে। আমি চাকসুর জিএস হয়েছি তখন, ঢাকা নয় সারা দেশের মধ্যে কোনো ছাত্র সংসদে আমরা জিতিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ সম্পাদক পদে জিতেছি, তাও কেবল আমি। ঢাকা আসছি গণকণ্ঠ অফিসে, টিপু সুলতান রোডে। সিরাজ ভাই বললেন, তুমি থাকবে, কথা বলে যাবে আমার সাথে। ঠিক আছে থাকলাম, আমার তো যেতে হবে, চট্টগ্রাম হলে যেতে হবে, কিন্তু উনি বলাতে থাকলাম। প্রথম দিন গেলাম, 2-3 ঘন্টা বসে থাকলাম ওনার সামনে। উনি যে রুমে বসেন, উনি মাঝে মাঝে দেখলেন, এর সাথে কথাবার্তা বললেন। তারপরে 3 ঘন্টা পরে বললেন, দাদা আমি কি থাকবো না চলে যাব? আচ্ছা ঠিক আছে যাও, কালকে এসো। আবার পরের দিন গেলাম, একই ঘটনা। এই রকম করতে করতে 7 দিন গেল।
7 দিন পরে আমি বললাম, দাদা আবার তো থাকা সম্ভব নয়, আর আমার হল খুলেছে, ক্লাস আছে, অন্যান্য কাজকর্ম আছে, যেতে তো হবে। ঠিক আছে যাও, কি অবস্থা তোমাদের ঘরে বলো। আমি বললাম আমাদের কোনো অবস্থা নেই তো, আমি যে কোনোভাবে হোক জিতেছি, কিন্তু সেটার মানে সেখানে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কিচ্ছু নাই। উনি আমাকে বললেন যে এটা একটা কথা বললে, তোমাকে সবাই ভোট দিয়েছে, তাহলে তোমাকে সমর্থন করে, ভালোবাসে, তুমি তাদের কাছে যাও, গিয়ে তোমার কথা বলো, একটা একটা করে বলো। আমি বললাম ওরকম ঘুরতে দেখলে মুজিববাদীরা আবার মাথা ফাটিয়ে দেবে, বলেন মুজিববাদীরা যেন দেখতে না পারে সেরকম করে করে যাও, তারপরে একসাথে গড়ে দাঁড়িয়ে যেও। সাথীরা এবং বন্ধুরা, আমার সংগঠন করবার জীবনে এইটা ছিল সিরাজ ভাইয়ের একটা শিক্ষা, এবং সম্ভবত আমার রাজনৈতিক জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষা। আমি একা জিতেছিলাম সেই বছর, তারপর থেকে পরিশ্রম করতে করতে সেন্ট্রাল কমিটি ইউনিভার্সিটি গঠন করেছি, হলগুলোর সমস্ত কমিটি গঠন করেছি, এবং একদিন হঠাৎ ঘোষণা দিয়ে যখন সভা করছি, তখন মুজিববাদীরা চতুর্দিক দিয়ে হেঁটে হেঁটে খালি দেখেছে, ওদের সাহস হয় না আমাদের দিকে আঙ্গুল তুলতে। এবং সেইবার নির্বাচনে চাকসুতে আমরা পুরা প্যানেল জিতেছি, হলগুলো সবগুলোতে জিতেছি। জিলানি ভাই মারা গেছেন, উনি আমাদের সাধারণ সম্পাদক ছিলেন, SM ফজলুল হক উনি ভিপি হয়েছিলেন, এবং হলগুলোতে সবাই তো আমরা জিতেছিলামই। অসাধারণ একটা ধীশক্তি তার ছিল, অসাধারণ ধৈর্য ছিল, সাহস ছিল, মানুষকে জাগাবার মতো উদ্দীপনাময় কথা বলতে পারতেন। আর একটা ইমেজ যখন হয়ে যায় তখন তার পেছনে মানুষ এমনিতেই পেছন পেছন যেতে থাকে। সিরাজ ভাইয়ের স্মৃতি ওই দিক থেকে অমর হোক। আর আমি আপনাদের কাছে অনুরোধ করব, সিরাজ ভাইকে সবাই মিলে শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত অনুচর হিসেবে সিরাজ ভাইয়ের পরিচয় কোনোভাবেই হওয়া উচিত না। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।